প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাব। প্রথম ঘটনাটি শুরু করব আমাদের শোভন দাসের ঘটনা দিয়ে। উনি মোট 3টা ঘটনা পাঠিয়েছেন। তো প্রথম ঘটনাটি আমরা ওনার যেই ঘটনাটা শেয়ার করব, যেটা প্রথম হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি উনি অনেক আগে শুনেছিলেন, ভাঙা ভাঙা শুনেছিলেন, সেটাকেই উনি সাজিয়ে লেখার চেষ্টা করেছেন। আর মূলত এই ঘটনাটি কলকাতার কোন জায়গায় ঘটেছিল এটা উনি নির্দিষ্টভাবে মনে করতে পারেন নাই, তবে কলকাতার আশেপাশে কোনো একটা গ্রাম সাইডে হয়েছিল বলে উনি ধারণা করছেন, কারণ অনেক আগে শুনেছিলেন তো। আর ঘটনার সালটা ওনার ঠিক মনে না থাকলেও তবে যতটুকু ওনার মনে আছে তাতে উনি ধারণা করতে পারছেন যে এটা 1960-এর দশকের শুরুর দিকে ঘটনাটা ঘটেছিল। এই ঘটনাটার ভিতরে দুটো ঘটনা রয়েছে। তার মধ্যে প্রথম ঘটনাটি মূলত 60-এর দশকের শুরুর দিকে বৈশাখ মাসের কোনো একটি সময় ঘটেছিল বলে অনুমান করা যায়। মূলত যেই জায়গাটিকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত বা ঘটনাটি শুরু হয়েছিল সেই জায়গাটির বর্ণনা একটু না দিলেই নয়। ওই গ্রামে সুবিশাল বিস্তৃত এলাকায় এক বিরাট আম বাগান ছিল। আর শোভন দাসের যতটুকু মনে পড়ে ওই বাগানটার নাম ছিল দত্তবাড়ির বাগান, কারণ ওখানে মূলত বেশ প্রতাপশালী এক হিন্দু পরিবার বংশ পরম্পরায় বসবাস করতেন। ওই বাড়িটা মূলত দত্তবাড়ি নামে পরিচিত ছিল, আর ওইটা তাদেরই বাগান ছিল, বিস্তীর্ণ এলাকা নিয়ে বাগান। আর ওই বাড়ির যে বাগানটা, এইটা কয়েক একর জায়গা নিয়ে করা ছিল। মানুষজন এক নামেই দত্তবাড়ির বাগান বললেই চিনতে পারত। তো ওই বাগানটির গাছগুলো একটার সাথে আর একটা এত ঘন ঘন ছিল যে দিনের বেলাতে সূর্যের আলো বিস্তীর্ণ জায়গা নিয়ে ওখানে পড়তো না। ওই গাছের ডালের পাতার ফাঁক ফোকর দিয়ে যতটুকু আলো পড়তো আর কি, তবে সেটা খুব বেশি জায়গা নিয়ে না। রাতের বেলায় যদি চাঁদনি রাত হয় বা চাঁদের আলো যদি পড়তেই থাকে তাহলে ওই একই রকমভাবে একটু একটু করে মাঝে 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 পড়তো আর কি। এই জন্য দিনের বেলাতেও কেমন একটা অন্ধকার পরিবেশ সেখানে বিরাজ করত। আর বিভিন্ন রকমের আগাছা জঞ্জাল তো সেখানে ছিলই, একটা ভৌতিক জঙ্গলের মতো তৈরি হয়েছিল। ওই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য বাগানের মধ্য দিয়ে একটি ছোট্ট মাটির রাস্তা সোজা চলে গিয়েছে। এই রাস্তাটি মূলত একটি শর্টকাট পথ ছিল মানুষের জন্য। আর অন্য যে রাস্তাটা ঘুরে চলে যাওয়ার জন্য, তো সেটা মূলত একটি ফাঁকা মাঠের গা ঘেঁষে চলে গিয়েছে। এই পথ দিয়ে অন্য গ্রামে যেতে হলে বেশ অনেকটা সময় লাগতো। অন্যদিকে দত্তবাড়ির বাগানের পথ দিয়ে অন্য গ্রামে যেতে তুলনামূলক অনেকটা কমই সময় লাগতো। দিনের বেলাতে মানুষ মোটামুটি চলাচল করলেও রাতের বেলা তো ওই পথ দিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। দিনের বেলাতেও একা একা মানুষ সাধারণত ওই পথ দিয়ে চলাচল করতে চাইতো না, কয়েকজন হলে অনায়াসেই চলে যেত। আর রাতের বেলা দলবদ্ধ হয়েও ওই বাগানের মধ্যে তারা ঢুকতে চাইতো না। তবে দত্তবাড়ির যারা লোক রয়েছেন তারা কখনো কখনো আসতেন আর কি। অনেক সময় দেখা যেত যে আম কুড়োনোর জন্য লোক পাঠিয়েছে, সেক্ষেত্রে তারা আসতো, কিন্তু গ্রামের অন্য লোকজন কোনোভাবেই রাতের বেলা সেখানে আসতো না। তো ওই গ্রামে একজন মাঝি ছিলেন, যতটুকু মনে পড়ে যে ওই লোকটা লোকু মিয়া নামে পরিচিত ছিল। তো গ্রামে হয় কি, এই নামগুলো কিন্তু মানুষ সংক্ষিপ্ত করে ফেলে। লোকমানকে লোকু, সেকান্দারকে সেকু, তো এরকম তো আমাদের দেশেও হয়। ওই পশ্চিমবঙ্গের যে এরিয়াগুলো আছে সেখানেও একই রকমভাবে মানুষ ওভাবে মানুষকে ডাকেন আর কি, সংক্ষিপ্তভাবে। তো ধারণা করা হয় ওই লোকটার নাম সম্ভবত লোকমান মিয়া ছিল। তো উনি তো লোকু নামেই পরিচিত, আমরা লোকু মিয়াই বলবো তাকে। তো উনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছিলেন। ওই গ্রামে তো হিন্দু পরিবারই বেশি ছিল আর কি, অল্প কিছু মুসলিম পরিবার ছিল। তো ওই গ্রামের একদম শেষ প্রান্তে একটি নদী ছিল। এই লোকু মিয়ার একটি নৌকা সব সময় ওই নদীর পাড়ে বাঁধা থাকতো। উনি মূলত নৌকায় করে মানুষদেরকে অন্য গ্রামে পৌঁছে দিতেন। নদীর ওপারে যে গ্রামটা ছিল, প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতেন। আর এখান থেকে তার একটা হালকা পাতলা ইনকাম হতো আর কি। আর তখনকার দিনে কিন্তু মানুষের জীবন জীবিকা বেশিরভাগ ক্ষেত্রেই নদীকে ঘিরেই চলতো। মাছ ধরা, তারপর এই নৌকা চালনা করা, মানুষের জীবনযাত্রা অনেকটা নদী কেন্দ্রিক ছিল আর কি। এই লোকু মিয়া অনেক রাত পর্যন্ত নদীর পাড়ে নৌকা নিয়ে থাকতেন। দেখা যেত কি, অনেক মানুষদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে ওই গ্রামে যারা এই লোকু মিয়ার নৌকায় পার হতেন রেগুলার এমন থাকতো যে 60-70 জনকে উনি পার করতেন।
আর যাদেরকে উনি পার করতেন তাদের প্রত্যেকেরই চেহারা ওনার পরিচিত ছিল। তো যাদেরকে পার করতেন ফেরার সময় খেয়াল করতেন এরা সবাই আসছে কিনা, বা যদি কারো কথা ভুলে যেতেন, মনে পড়ছে না যে পার হয়েছে কিনা, তখন অন্য কাউকে জিজ্ঞেস করতেন পার করার সময় যে চাচা বা ভাই ওই লোক কি চলে আসছে নাকি, কিছু জানেন? তখন বলতেন না, ওর তো দেখলাম বাজারে এখনো কাজ করতেছে। তখন উনি আবার নিশ্চিত হইতেন যে না, সে আসবে। কারণ ওইখানে লোকুমিয়ার নৌকা ছাড়া রাতের বেলা পার করার মতো অন্য কোনো নৌকা ছিল না। এই জন্য উনি দীর্ঘ সময় নদীর এপার ওপারে থাকতেন। যদি এপারে থাকতেন, ওপাশে লোক চলে আসতো, ডাক দিলে উনি আবার ওপারে চলে যেতেন। তবে মাঝে মাঝে এমন হতো যে নদীর এপারে বা ওপারে উনি বসে আছেন, কোনো লোকজন নাই। এই সময়ে উনি কি করতেন, ওনার নৌকা একটা জাল ছিল, এই জাল দিয়ে উনি আশেপাশে মাছ ধরতেন। দূরে যেতেন না, কারণ যাত্রী আসলে ডাক দিলে যেন উনি শুনতে পান। যাত্রী যদি অনেক সময় তাকে খুঁজে না পেত, জোরে যদি ডাক দিত, তাহলে উনি উত্তর নিতেন দূর থেকে। আর ওনার নৌকা একটা হারিকেনের মতো আলো বাঁধা থাকতো, যার কারণে অনেক দূর থেকেও মানুষ বুঝতে পারতো যে ওইখানে কোনো একটা নৌকা আছে, আর এই নৌকা নিশ্চয়ই এই লোকুমিয়ার নৌকা। তো এভাবেই উনি আসলে কাজকাম করতেন, এভাবেই চলতো দিনকাল। তো বৈশাখের কোনো এক রাত্রে লোকুমিয়া নৌকায় চুপচাপ বসে আছেন, মাছ ধরছেন। তো নৌকার যে ছোট্ট ছই আর কি, যেটাকে আমরা ছই বলি, বা ছোট্ট ঘর, ছাউনি, তো এর মধ্যে টিমটিমে আলোর একটা ল্যাম্পও জ্বলছে। আমরা যে কুপি বলি, অনেক জায়গায় এটাকে ল্যাম্পও বলে, আবার লম্ফ বলে। আমরা ছোটবেলায় ল্যাম্পও শুনেছি আর কি। মূলত ল্যাম্প থেকেই এই ল্যাম্পও বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে শুনে শুনে আমরা বড় হয়েছি আর কি, আমরা ল্যাম্পই বলি। তো এটা জ্বালিয়ে উনি বসে আছেন আর মাছ ধরছেন। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, ঝড়ো বাতাস যে কোনো সময় বইতে শুরু করতে পারে। এই জন্য উনি নদীর খুব কাছাকাছি আছেন, কাছাকাছি বলতে একদম তীর ঘেঁষে উনি আছেন। তো একটা পর্যায়ে হলো কি, সত্যি সত্যি ঝড়ো বাতাস বইতে শুরু করলো। এমনভাবে বাতাস বইতে শুরু করেছে যে বাতাসের তোড়ে নদীর পানি উথাল পাথাল করা শুরু করে দিয়েছে। আর লোকুমিয়ার নৌকাটি তখন ডুবে যাবে যাবে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়। তখন লোকুমিয়া মাছ ধরা বন্ধ করে দিলেন, কেন এই অবস্থায় মাছ ধরা কোনোভাবেই সম্ভব নয়। উনি কি করেছেন, তাড়াতাড়ি নদী থেকে ওই নৌকাটা কিছুটা টেনে উপরে উঠিয়েছেন। কারণ হচ্ছে এই ঢেউয়ে নৌকা ডুবে যেতে পারে। কোনো রকমভাবে নৌকাটা কিছুটা ডাঙায় উনি তুলেছেন। ডাঙায় তোলার পর উনি দেখলেন যে মোটামুটি মাছ উনি পেয়েছেন, সেগুলো একটা পাটের বস্তার মধ্যে ভরেছেন। আর উনি এটাও বুঝতে পারলেন যে এই ঝড় বৃষ্টির রাতে আর কোনো মানুষের দেখা পাওয়া যাবে না, সুতরাং এই ঝড়ের মধ্যে এখানে বসে বৃষ্টিতে ভেজার কোনো মানে হয় না। তিনি দ্রুত মাছগুলো ওই পাটের বস্তার মধ্যে ভরে নিলেন। এরপর নৌকাটি টেনে পাড়ের উপরে কিছুটা তুলে কোনো মতে একটা দড়ি দিয়ে একটা বাঁশ ওই পাশে মাটির মধ্যে গেড়ে দিয়ে সেটার সাথে দড়ি দিয়ে শক্ত করে নৌকাটা বেঁধে দিলেন আর কি। এখন উনি চিন্তা করছেন যে নৌকা তো বাঁধলাম, এখন এই ঝড় বৃষ্টির মধ্যে আমি বাড়িতে ফিরবো কিভাবে? এখন বাড়িতে যদি ফিরতে না পারি, তাহলে তো পুরো রাতটা আমার এই নৌকাতে কাটাতে হবে। আর নদীর যা উত্তাল অবস্থা, তাতে তো নৌকায় রাত কাটানোটা মোটেও নিরাপদ নয়। যদিও বা কিছুটা এগিয়ে এনে উনি রেখেছেন পারে, কিন্তু ঢেউ যদি বেশি হয়, ঢেউ যদি পারে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ওই ঢেউয়ের তোড়ে কিন্তু নৌকাটা আবার নিচে নেমে যাবে, ওই দড়ি টড়ি বাঁশ ভেঙে চুরে। সুতরাং এই অবস্থায় থাকার কোনো মানেই হয় না। এই জন্য উনি বাড়িতে চলে যাবার সিদ্ধান্ত নেন। উনি কাঁধে ওনার জালটি ঝুলিয়ে এক হাতে মাছের বস্তাটি নিয়ে হাঁটা দিলেন বাড়ির দিকে। মেঘে ঢাকা আকাশে আবছা ঘোলাটে অন্ধকারে চারদিকের পরিবেশ মোটামুটি বোঝা যাচ্ছিল, কারণ হচ্ছে বিদ্যুতের ঝলকানি হচ্ছিল মাঝে মাঝে। একটা সময় রাতের অন্ধকার যেন লোকুমিয়ার চোখে সয়ে গেল। একটি কথা বলে রাখা ভালো, আগেকার দিনে এই গ্রামের মানুষরা কিন্তু রাতে কোনো আলোর সাহায্য ছাড়াই মাইলের পর মাইল কিন্তু পথ চলতে পারতেন। তারা আকাশের নক্ষত্র দেখে দিক নির্ণয় করে, এমনকি আকাশের তারা দেখে রাতের কোন প্রহর চলছে সেটারও নিখুঁত হিসাব নির্ণয় করতে পারতেন। ওই সময় তো ঘড়ি টড়ি এরকম মানুষ ব্যবহার করতেন না। তো লোকুমিয়া এভাবেই কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে হেঁটে চলছেন, আর আকাশের দিকে বারবার তাকিয়ে দেখছেন যে প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হচ্ছে বিভিন্ন জায়গায়, আর বিদ্যুৎ তো চমকাচ্ছেই। আর বাজ পড়ার শব্দে লোকুমিয়ার শরীর থেকে আত্মা উড়ে যাওয়ার বোধ হয় মাঝে মাঝেই। সাংঘাতিক ভয় পাচ্ছেন উনি। লোকুমিয়া যে খুব দ্রুত গতিতে হাঁটবেন সেটাও পারছিলেন না, কারণ
বৃষ্টিতেও কিছুটা হয়েছে, যার কারণে পথটা কর্দমাক্ত হয়ে গেছে কিছুটা। আর এই ধরনের হালকা বৃষ্টিতে পথ অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়, দ্রুত হাঁটতে গেলে পরে কোমর ভাঙার একটা জোরালো সম্ভাবনা থাকে আর কি। আর এরকম বজ্রপাতের রাত্রে হেঁটে যাওয়াটা বেশ বিপজ্জনকও বটে, মাথার উপর বাজ পড়তে পারে, সেক্ষেত্রে তো বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। এই জন্য উনি মনে মনে বেশ ভয় পেতে থাকেন। ভূতের ভয় না পেলেও এই বজ্রপাতের ভয় মানে মৃত্যুর ভয় ওনার উপর বেশ জেঁকে বসে। উনি কোনো মতে আল্লাহর নাম নিতে নিতে আগাতে থাকেন। বেশ অনেকটা পথ অতিক্রম করে উনি একটি জায়গায় এসে কিছুক্ষণ দাঁড়ালেন, কারণ এই মাটির রাস্তা দিয়ে পথ আসতে আসতে বেশ ক্লান্ত হয়ে গেছেন। তারপর আবার হাতে মাছ ভর্তি বস্তা, সেটার মোটামুটি একটা ওজন তো আছেই। ইতিমধ্যে কি হয়েছে, ওই বৃষ্টিটা এখন আর নাই, আকাশও আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করেছে। একটা সময় অল্প সময়ের জন্য মেঘের পেছন থেকে চাঁদ কিছুটা বেরিয়ে আসে। আশেপাশে কিন্তু ঠান্ডা বাতাস বইছে। বৈশাখ মাসে কিন্তু এরকম হয় যে হঠাৎ করে বাতাস উঠে গেছে, আবার নাই কিছুই। লোকু মিয়া এবার যেন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে। তিনি ভাবছেন মনে মনে, এখনও তো বেশ খানিকটা পথ যাওয়ার বাকি আছে, সবাই তো অর্ধেক পথ এলাম, এখন এই যে বোঝা নিয়ে যে ঘুরে ঘুরে যাব, তো অনেকটা সময় তো চলে যাবে। আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন কি হবে? আর বাড়ি গিয়ে কখন পৌঁছাবো? এর মধ্যে যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, এই রাতের বেলা কার বাড়িতে গিয়ে আশ্রয় নিব? না, ঘুরে আর যাবো না, দত্তবাড়ির বাগানের ভেতর দিয়ে যাব। যদি কোনো আম টাম পেয়ে যাই, কারণ ঝড় হয়েছে, বাতাস হয়েছে, এত রাত্রে নিশ্চয়ই তারা কেউ আসবে না আম কুড়াতে। যেহেতু পাটের বস্তাটা আছেই, এর ভিতরে মাছ আছে, এর ভিতরে আরও কিছু আম ঢুকাই নিয়ে চলে যাব। আমার ঘুরতেও হইল না, আর তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম, আমও পাইলাম। এইসব চিন্তা করে লোকু মিয়া মাছের বস্তা নিয়ে হেঁটে হেঁটে ঢুকে গেলেন সেই বিশাল আম বাগানের ভেতরে। তিনি হাঁটছেন আর দেখছেন চাঁদের আলো গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে একটু একটু করে পড়ছে আর কি, কারণ তখন আকাশে চাঁদ উঠেছে, আবার যে কোনো সময় সেটা ঢেকেও যেতে পারে। এরই মধ্যে একবার মাটির দিকে তাকিয়ে দেখলেন বড় বড় বেশ কয়েকটা আম পড়ে আছে সেখানে। তবে সে তখন কাঁচা আম ছিল আর কি, আম তো পাকার সময় হয় নাই। চাঁদের আলো যেসব জায়গায় পড়েছে সেখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় দূরে দূরে আম পড়ে আছে। তবে বাগানটা যেহেতু বড় ছিল, দূরে দূরে আম পড়ে থাকলেও মনে হচ্ছে পুরো বাগানেই আমের ছড়াছড়ি। লোকু মিয়া নিজের লোভ সামলাতে না পেরে ছুটে গেলেন সামনে, মাটিতে হুমড়ি খেয়ে পড়ে দু হাত দিয়ে আম কুড়াতে শুরু করলেন। তো এইভাবে তিনি আম তুলছেন আর মাছের বস্তায় ভরছেন। হঠাৎ এক সময়ে তার চোখের দৃষ্টিটা এক জায়গায় গিয়ে স্থির হয়ে যায়। উনি দেখেন তার থেকে অনেকটা দূরে বাগানের মোটামুটি অন্য প্রান্তেই বলা চলে অনেকগুলো লাল আলো। উনি একটু আশ্চর্য হয়ে মনে মনে ভাবছেন, এই গভীর রাত্রে এই জায়গায় আলো আসলো কোত্থেকে? দিনের বেলা যেখানে মানুষ আসতে ভয় পায়, সেখানে এত রাত্রে কে বা কারা আলো নিয়ে আসছে? তিনি আবার মনে মনে নিজেকে প্রশ্ন করছেন যে দত্তবাড়ির লোকজনেরা ঝড়ে অনেক আম পড়বে জেনে আম কুড়োতে আসে না তো? সর্বনাশ, যদি এখন তারা আমার এই বস্তার মধ্যে আম দেখতে পায়, তাহলে তো আমার পিঠের ছাল চামড়া কিছুই রাখবে না। লোকু মিয়া ভয়ে ভয়ে আমের বস্তায় টেনে টেনে একটা বেশ পুরনো মোটা গাছের পেছনে লুকিয়ে গেলেন এবং চুপচাপ সেই আলোগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ধীরে ধীরে আলোগুলো যত কাছে এগিয়ে আসছে, সবকিছু ততই স্পষ্ট হতে শুরু করে। তিনি এবার দেখছেন ওগুলো শুধু আলো নয়, মনে হচ্ছে আলোগুলির সাথে কয়েকটা অবয়ব রয়েছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। ওনার কাছে তখনও সেই অবয়বগুলোর চেহারা স্পষ্ট হচ্ছে না। কিছু সময় পর যখন সেগুলি লোকু মিয়ার দৃষ্টিসীমার অনেকটা কাছাকাছি চলে এসেছে, তখন উনি যেটা দেখেন, এরকম অভিজ্ঞতা ওনার পূর্বে কখনো হয়নি। চাঁদের খুব হালকা আলোয় উনি দেখতে পেলেন যে 8 থেকে 9টা মানুষের মতো দেহ, হাত পা আছে, উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুট। আর দেখে মনে হচ্ছে এদের মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তাদের শরীরটা লোমে ঢাকা, আর তাদের হাতে যেটা রয়েছে এটা মাথা। তাদের মূলত মাথা নাই, আর সবকটির মাথা তাদের হাতে। কারো চুল বড়, সেগুলো হচ্ছে নারী অবয়ব, আর যেগুলোর চুল অনেকটা ছোট ছোট সেগুলো দেখেই বুঝছে এগুলো পুরুষ অবয়ব। মূলত মাথার চুলগুলি মুঠি ধরে এরা হাতে ঝুলিয়ে রেখেছে।
সেই কাটা মাথাগুলো একান ওকান মুখটা বিস্তৃত করে হা করে হাসছে। মুখের ভেতরে মোটা মোটা ধারালো দাঁতগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা মাথার চোখগুলো, যে জোড়া চোখ রয়েছে, সেগুলো থেকে মূলত লাল টকটকে আলো বের হচ্ছে। মুখমণ্ডলটা এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষের সেটা দেখে সুস্থ জ্ঞানে থাকাটা একেবারে অসম্ভব। ওই কাটা মাথাগুলির চোখ থেকে বেরিয়ে আসা আলোই মূলত উনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন। সেই কাটা মাথাগুলি এদিকে সেদিকে তাকিয়ে কিছু খুঁজছে বলে মনে হচ্ছে। লোকো মিয়া এই দৃশ্য দেখে তার শরীর থেকে মনে হচ্ছে যে প্রাণ বেরিয়ে যাবে, এমন একটা অবস্থা। তার পুরো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বুকের ভেতরে হৃদস্পন্দন মনে হলো 100 গুণ বেড়ে গিয়েছে। নিজের হার্টবিট নিজের কানে উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তিনি দোয়া পড়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওই সময় তার কোনো দোয়াই মনে পড়ছে না। তিনি চুপচাপ লুকিয়ে দেখতে থাকলেন যে সেই অতিকায় দেহগুলো একের পর এক সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে বাগানের অন্যদিকে আস্তে আস্তে চলে গেল। লোকো মিয়া প্রচণ্ড ভয়ে সেই গাছের আড়ালে তো অনেকক্ষণ বসেছিলেন। তার বসে থাকার পেছনের কারণটা ছিল যে তিনি ভয়ে তার শরীরের কোনো অংশ নাড়াচাড়া করতে পারছিলেন না। পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। তিনি মনে মনে ভাবছেন, এখন বুঝতে পারছি রে, এই বাগানে কেন মানুষজন আসে না। হাই হাই রে, আমি কেন এই বাগানে আসতে গেলাম। যাক, ওগুলো এখন আমাকে দেখে নাই, আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, না হলে এগুলো আমাকে জ্যান্ত রাখবে না। এসব কথা মনে মনে চিন্তা করে লোকো মিয়া তার শরীরকে সতেজ করার চেষ্টা করতে থাকেন। অনেক চেষ্টার পর যখন তিনি শরীর সচল করতে পেরেছেন কিছুটা, উনি এক মুহূর্ত দেরি না করে সেই আম ভর্তি বস্তা কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। উনি দৌড়াতে পারছিলেন না, যেহেতু সেই আমের বস্তাটা ওনার কাছে ছিল। যদি শুধু মাছের বস্তা হতো তাহলে উনি মোটামুটি দৌড়াতে পারতেন। এর ভিতরে আম ঢুকিয়ে ফেলেছেন, তবে আম কিন্তু উনি বের করেন নাই। এই লোভে উনি ছাড়তে পারছিলেন না। এতখানি ভয় পাওয়ার পরেও উনি হাঁটা অবস্থায় বারবার আশেপাশে তাকিয়ে দেখছিলেন যে ওগুলো ওনার দিকে আসছে কিনা, কিন্তু সেরকম কিছুই হয় না। উনি অনেকক্ষণ হাঁটার পর যখন সেই বাগানের শেষ জায়গায় চলে আসছেন, মানে সামনে কিছু দূরে ফাঁকা প্রান্তর, ও পাশে ঘর বাড়ি উনি দেখতে পাচ্ছেন, ঠিক সেই সময় একটা ঘটনা হয় ওনার সাথে। লোকো মিয়া হঠাৎ শুনতে পেলেন তার মাথার উপর দিকে হু 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 করে ভয়ানক অনেক শব্দ হচ্ছে। উনি তো সেই শব্দ শুনে ভয়ে একেবারে শেষ। উনি বুঝে গিয়েছেন যে তার সাথে কি হতে চলেছে। এবার থরথর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে উপরের দিকে যেই না তাকিয়েছেন, উনি দেখেন ওই যে একটু আগে যে অবয়বগুলো দেখেছেন, এই প্রত্যেকটা অবয়ব আম গাছের ডালে বসে আছে, লম্বা লম্বা দুটি পা ঝুলিয়ে বসে আছে, এক হাতে তাদের নিজের কাটা মাথাগুলো ঝুলিয়ে রেখেছে। চোখগুলো থেকে লাল লাল আলো বের হচ্ছে, আর অস্বাভাবিকভাবে হা করে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তাদের মধ্যে থেকে একটা মাথা বলে ওঠে, কিরে লোকু, আম কুড়োতে অনেক মজা তাই না? তা অনেক আম তো কুড়িয়েছিস, তোকে দেখেও না দেখার ভান করছি। কি মনে করছিলি তোকে দেখি নাই, গাছের লুকাইছিলি? মাছও তো অনেক পাইছিস, এখন ভালোই ভালোই কিছু মাছ আমাদেরকে দিয়ে যা, পুরানো দরকার নাই, কিছু দিয়ে যা। লোকো মিয়া এই সমস্ত কথা শুনে উনি ভয়ে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, মানে নড়াচড়া করতে পারছেন না। হঠাৎ করে আবারও আর একটা কাটা মাথা ওনাকে বলে ওঠে, কিরি দিবি না মাছ? তাহলে নে এটা ধর। এই বলে করে কি, এই কাটা মাথাটা ছুঁড়ে মারে ওনার দিকে, আর সেই মাথাটি ভয়ানক অট্টহাসি দিতে দিতে ছুটে আসে লোকো মিয়ার দিকে। এটা দেখে উনি এতটাই ভয় পেয়েছেন যে কাঁধ থেকে বস্তা ফেলে দিয়ে কোনো কিছু চিন্তা না করে এক দৌড় দিয়েছেন সোজা গ্রামের দিকে। উনি পেছন থেকে ভয়ানক সব শব্দ শুনতে পাচ্ছিলেন। দৌড়ানো অবস্থায় একবার পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন সেই বিশালাকার স্কন্ধ কাটারা হামাগুড়ি দিয়ে তার দিকে ছুটে আসছে। লোকো মিয়া এটা দেখে আরো জোরে দৌড় দিলেন এবং একসময় সেই বাগান পার করে গ্রামের রাস্তায় উঠে গেলেন। রাস্তায় কাদা থাকায় পা পিছলে হুমড়ি খেয়ে পড়লেন মাটিতে, কিন্তু জ্ঞান হারান নাই অবশ্য। তিনি আবার উঠে ছোটা শুরু করলেন। এভাবে বেশ কয়েকবার তিনি পড়ে গিয়েছেন, আবারও উঠে দৌড়েছেন। বারবার পড়ে যাওয়ার কারণে তার শরীরে বেশ আঘাত লাগে। মাথা থেকে পা পর্যন্ত পুরো কাদায় পরিপূর্ণ ছিলেন তিনি। একসময় শারীরিক শক্তির অভাবে রাস্তার মাঝেই তিনি পড়ে যান। ততক্ষণে তিনি অবশ্য গ্রামের ভেতরে চলে এসেছেন। ওনার চোখ যেন আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। তার মানে উনি বুঝতে পারছিলেন যে উনি জ্ঞান হারিয়ে ফেলছেন।
ইতিমধ্যে ভোরের আলো ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে। হালকা চোখের ফাঁকা দিয়ে তিনি দেখছিলেন, মানে হালকা করে দেখছিলেন যে আলো মনে হচ্ছে উঠছে পূর্ব আকাশে। এরপর হঠাৎ করে সবকিছু তার কাছে অন্ধকার হয়ে যায়। লোকমান মিয়ার জ্ঞান ফেরে, কিন্তু উনি জানতে পারেন টানা 4 দিন পর তার জ্ঞান ফিরেছে। তবে জ্ঞান ফেরার পরও উনি কোনো কথা বলতে পারছিলেন না। অত্যাধিক ভয় পাওয়ার কারণে উনি ওনার বাক শক্তি সাময়িকভাবে হারিয়ে ফেলেছিলেন। মূলত ওই গ্রামের কিছু মানুষ সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় ওনাকে খুবই খারাপ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেয়। এরপর দীর্ঘদিন চিকিৎসা করার পর যখন ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়, তখন ওনার কথা বলার শক্তিও ফেরত আসে। ওনার পরিবার এবং গ্রামের অনেক মানুষ, ওনার আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করেছিল বিভিন্ন সময় ওই রাত্রে কি হয়েছিল, কেনই বা সে ওখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এরপর মূলত ওই পুরো ঘটনাটা উনি সবাইকে বলেছিলেন। এটা ছিল লকু মিয়ার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এবার আসেন 80-র দশকের শেষের দিকের আর একটা ঘটনা শুনি, যেটা ওই দত্তবাগানকে কেন্দ্র করে। সময়টা তখন শীতকাল। কালু নামের একজন যুবক ছেলে, সে মূলত শহরেই থাকতো। ছোটবেলায় লেখাপড়া করার জন্য গ্রাম থেকে শহরে চলে গিয়েছিল, মাঝে মধ্যে আসতো আর কি। মূলত এই গ্রামে তার মামার বাড়ি ছিল। আর শীতকালে তো দিন ছোট হয়, আর গ্রাম এলাকায় সন্ধ্যা মনে হয় একটু তাড়াতাড়ি নেমে যায়। তো এমন এক সময় কালু দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে তার মামার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে গিয়েছে। রাস্তায় কোনো গরুর গাড়িও দেখা যাচ্ছে না, কারণ ওই রাস্তায় গরুর গাড়ি চলতো। কালু অনেকক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করে। নদী পার হয়েছে সে, কিন্তু কিছুই দেখতে পায় না। সে ছাড়া ওই জায়গায় তখন আর কেউ নেই। এদিকে তার কাছে কোনো আলোও নেই। কোনো উপায় না পেয়ে সে অন্ধকারেই পথ চলতে শুরু করে। এরই মধ্যে আকাশে চাঁদের আলোয় চারদিকের পরিবেশ বেশ ঝকমক করছে। ঝিঝি পোকা ডাকার শব্দ হচ্ছে চারদিকে। রাতের এই সুন্দর পরিবেশ তার কাছে খুবই ভালো লাগতে শুরু করে। শহরে বড় হয়েছে তো, এই কারণে গ্রামের এই পরিবেশগুলো তার মনের মধ্যে খুবই আনন্দ দেয়। এক সময় হয় কি, সে হাঁটতে হাঁটতে আর ওই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে নিজের আনমনেই হেরে গলায় গান করতে শুরু করে। এভাবেই সে বেশ কিছুটা পথ অতিক্রম করে ফেলে। হাঁটতে হাঁটতে একসময় কালু চলে আসে সেই বিশাল আম বাগানের কাছে। বাইরে যেখানে চাঁদের আলোয় সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু সেই বাগানের ভেতরে আলো কিন্তু অতটা প্রখর নয়। কালু দেখলো আধো অন্ধকারে কেমন যেন একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে সেখানে। সে মনে মনে একটু অস্বস্তি বোধ করলো। আসলে কালু অন্য আর একটা পথের কথা জানতো না, যেটা দিয়ে অনেকটা ঘুরে যাওয়া যায় ওই গ্রামটাতে। কারণ তখন কিন্তু সন্ধ্যার পর অনেক রাতও না। এখন যেহেতু সে অন্য কোনো পথ চেনে না, ওই জায়গাটার কথা সে শুনেছিল, আর তার আসার কথা দুপুরের দিকে। আর দুপুরের দিকে যেহেতু আসার কথা, তাই তার মামা বলে দিয়েছিল যে তুমি দুপুরের দিকে আসলে ওই দিক দিয়েই এসো। যেহেতু অন্য পথের কথা সে ওই সময় আর কি ভুলে গিয়েছিল বা জানতো না, এই জন্য তাকে এই পথ দিয়েই যেতে হবে, এটাই সহজ পথ। এই চিন্তা করে সে চুপচাপ ঢুকে গেল সেই বাগানের ভেতরে। কালু অনুভব করছে এই বাগানের ভেতরের ঠান্ডাটা মনে হয় একটু বেশি। তা লাগারই কথা, গাছপালা যেহেতু আছে, ঠান্ডা তো লাগবেই। চাঁদের আলো গাছের পাতার ফাঁকা দিয়ে বেরিয়ে এসেছে। চারদিকে কেমন যেন নিস্তব্ধ, কোনো পোকামাকড়ের শব্দ পর্যন্ত এখানে নেই। তখন তার অনেক অস্বস্তি হয়। এই ধরনের বাগানগুলোতে জোনাকি পোকা থাকে, কিন্তু এখানে কোনো জোনাকি পোকাও দেখা যাচ্ছে না। ঝিঝি পোকার ডাকও নাই। এমনকি পেঁচা যে ডাকবে হু হু করে, এরকম ডাকও শোনা যাচ্ছে না। মনে হচ্ছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা এই বাগানের ভেতরে বিরাজ করছে। অস্বস্তি বোধ করছিল, তারপরে চুপচাপ হাঁটতে থাকে সে। হঠাৎ করে সে অনুভব করে কেউ যেন তার পেছন পেছন আসছে, আর আশপাশ থেকে কেউ তাকে দেখছে। মনে হচ্ছে বিভিন্ন ডালে বানর আকৃতির কোনো কিছু বসে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করছে। ওদিকে তাকায়, কিন্তু তাকানোর পরেও কিছু দেখতে পায় না। মাঝে মাঝে মনে হচ্ছে ডালগুলো নড়ে উঠছে। এই জন্যই তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। চারদিকে ঘুরে ঘুরে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না, যার কারণে তার অস্বস্তির মাত্রাটা আরো বেশি বেড়ে গেল। এভাবে হাঁটতে হাঁটতে বাগানের অর্ধেকটা যখন সে পেরিয়ে এসেছে, ঠিক সেই সময় হঠাৎ করে তার পায়ের সাথে কিছু একটা ধাক্কা লাগে। সে নিচ দিকে তাকিয়ে চমকে ওঠে।
সে দেখে একটা কাটা মাথা, চেহারাটা একেবারে বিকৃত হয়ে খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছে। কালুর বুকের ভেতর ধরাস করে ওঠে। সে আগে কখনো এরকম দেখে নাই, তবে সে ভূত মনে করে ভয় পায় নাই, মূলত হঠাৎ করে এরকম কাটা মাথা দেখে ভয় পেয়েছে। কালু চিন্তা করেছে, আরে এই বাগানটা তো নিরাপদ না রে, নিশ্চয়ই এখানে খারাপ মানুষ বা ডাকাতের আস্তানা আছে, মানুষ খুন করে মাথা কেটে ফেলে রেখে গেছে যাতে কেউ জানতে না পারে, দ্রুত গ্রামের লোকদেরকে জানাতে হবে যে এখানে একটা খুন হয়েছে। সে এই চিন্তা করছে। তখন কালু দেখলো হঠাৎ করে সেই কাটা মাথাটির চোখ খুলে গেল, আর খুলে তার দিকে তাকালো, আর চোখ দুটো থেকে লাল আলো বের হচ্ছে। তারপর বড় একটা হা করে ভয়ানকভাবে হাসতে হাসতে বলছে, হ্যাঁ রে কালু, আমার মাথাটা জোড়া লাগিয়ে দিবি? এই দৃশ্য দেখে কালুর পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে এক দৌড় দিল গ্রামের দিকে। ছুটতে ছুটতে একবার পেছন দিকে তাকিয়ে দেখলো বিরাট উচ্চতার মাথাবিহীন কয়েকটা বিভৎস দেহ এক হাতে কাটা মাথা নিয়ে ছুটে আসছে তাকে ধরার জন্য। তাদের চোখগুলো থেকে লাল আলো বের হচ্ছে, আর এক হাত বাড়িয়ে দিয়েছে তাকে ধরার জন্য। কালু পরিমরি করে আরো জোরে ছুটতে ছুটতে সেই বাগান পার করে লোকালয়ে ঢুকে গেল। তখন তো শীতকাল ছিল, বৃষ্টি বাদলার দিন ছিল না, রাস্তা তো শুকনা ছিল। এক সময় তার মামার বাড়িতে এসে হাঁফাতে হাঁফাতে দরজায় জোরে জোরে বাড়ি মারতে থাকলো। তার দাদি দরজা খুলে দেখে যে তার এই অবস্থা। এই অবস্থা দেখে দাদি তো খুবই উদ্বিগ্ন হয়ে পড়লো। তিনি নাতিকে ঘরের মধ্যে নিয়ে এসে বসতে দিল, তাকে একটু ধাতস্থ করার চেষ্টা করলো। দাদু অনেকবার কালুকে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু কালু তাকে ওই অবস্থায় কিছু বলার মতো আসলে অবস্থায় ছিল না। এরপর সেই রাতটা কালু কোনো রকম ভয়েই অনিদ্রায় কাটিয়ে দিল। পরের রাতে কালু খাবার খেয়ে শুয়ে পড়েছে। হঠাৎ গভীর রাতে তার প্রচন্ড ঠান্ডা লাগা শুরু করে। ওই সময় তো ঠান্ডার সময়ই ছিল, প্রচন্ড ঠান্ডা। এক সময় তার ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে দেখে তার ঘরের জানলাটার এক পাল্লা খোলা, মূলত সেখান থেকেই ঠান্ডা বাতাস ঢুকছে ভেতরে। সে উঠে গিয়ে জানালা বন্ধ করতে গিয়ে দেখে জানালার বাইরে কিছুটা দূরে একটি মোটা তেঁতুল গাছের ডালের উপর কেউ একজন বসে আছে। আর এগুলোকে মনে হচ্ছে সে আগেও দেখেছে। বুঝতে পারে যারে এগুলোকে তো সেই আম বাগানে দেখেছি। কালো দেখে যে ওই ডালের উপর মুন্ডু কাটা দেহগুলি এক হাতে কাটা মুন্ডু নিয়ে বসে আছে, আর লম্বা লম্বা পা গুলো দোলাচ্ছে। বাচ্চারা যেভাবে ডালের উপর বসে দু পা দোলায় ওইভাবে দোলাচ্ছে, আর ওগুলোর চোখ জ্বলছে। কাটা মাথায় যে জোড়া চোখ রয়েছে সেই চোখ জ্বলছে। মনে হলো যে ওরা বুঝতে পেরেছে কালো জানালার কাছে এসেছে, দেখতেও পেয়েছে। আর তখন একটা অবয়ব হাত দিয়ে ইশারা করে কালোকে ডাকছে। কালু এই দৃশ্য দেখে ভয়ে জানালা বন্ধ করে দিয়ে বিছানায় লাফ দিয়ে উঠে পড়ে, আর লেপ মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে প্রচন্ড ভয় পেতে থাকে। ভয় পেতে পেতে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঠিক একদিন পর রাতের বেলা কালু শুয়ে আছে নিজের বিছানায়। হঠাৎ তার ঘুমটা পাতলা হয়ে আসে একটি শব্দে। সে চোখ বন্ধ করে আছে, কিন্তু একটা অদ্ভুত শব্দ সে শুনতে পারছে। ঘরের মধ্যে তখন একটি কুপি জ্বলছিল। সেই কুপির হালকা আলোয় মোটামুটি সবকিছু বোঝা যাচ্ছিল। সে চোখ খুলে দেখে ঠিক তার মুখের উপরে সেই একটি বিভৎস কাটা মাথা শূন্যে ভাসছে, আর উজ্জ্বল লাল চোখ দিয়ে তার দিকে তাকিয়ে একান ওকান করে হা করে হাসছে। চোখা দাঁত রয়েছে, সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর বাকি আরো কিছু মাথা রয়েছে, 7-8টা মাথা হবে আর কি। এগুলো একই রকম ভাবে শূন্যে ভেসে আছে, আর তার দিকে তাকে একই রকম ভাবে হাসছে। হঠাৎ সেই কাটা মাথা লম্বা চুলগুলো কালুর গলা পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকে। কালু প্রচন্ড ভয়ে এক চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে তার দাদি ছুটে আসে এবং দেখে কালু ভয়ে ঠকঠক করে কাঁপছে আর কান্না করছে। দাদি কালুকে জড়িয়ে ধরে শান্ত করানোর চেষ্টা করেন। একসময় কালু একটু স্বাভাবিক হয়। তখন এই শুরু থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু বিস্তারিত খুলে বলে তার দাদিকে। দাদি সবকিছু শুনে খুবই ভয় পায় এবং খুব চিন্তিতও হয়ে পড়ে। সেই রাত্রে দাদি তার সাথেই থেকে যায়, কোনোভাবে রাতটা পার করে। কারণ উনি অপেক্ষা ছিলেন কোনোভাবে রাতটা পার হলেই উনি ভালো একজন ওঝা তান্ত্রিককে ডাকবেন। তো এরকমই একজনকে ডেকে নিয়ে আসেন। তো যেই ওঝা এসেছেন কালুর চিকিৎসা করতে,
তাকে মূলত বিস্তারিতভাবে খুলে বলেন যে এই দত্তবাড়ির বাগানের স্কন্ধ কাটা পিশাচগুলো কালুর পিছে পড়েছে। এই কথা শোনার পর ওই ওঝা বলে, আসলে এই দত্তবাড়ির বাগানের এই স্কন্ধ কাটা পিশাচগুলো খুবই শক্তিশালী, এদের সাথে মোকাবেলা করার সামর্থ্য আমার নেই। আপনি আমার থেকে ভালো কোনো তান্ত্রিককে দেখান, আমি আপাতত কিছু ঝাড়ফুঁক করে যাই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই ছেলেকে আগামী 3 দিন খুবই সতর্কভাবে নজরে রাখবেন। একটু যদি অসতর্ক হন তাহলে ওই স্কন্ধ কাটারা এই ছেলেকে তুলে নিয়ে যাবে। আর এখন ওকে এখান থেকে বেরো করা যাবে না, ওকে যে শহরে পাঠিয়ে দেবেন সেটাও করা যাবে না, তাহলে আরও বিপদ হতে পারে। এখানেই ওকে থাকতে হবে, কিন্তু আগামী 3 দিন খুব সতর্কতার সাথে। তো ওঝার মুখে এই সমস্ত কথা শুনে খুবই হতাশ হয়ে পড়েন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তো ভীত সন্ত্রস্ত অবস্থাতেই যে থাকতে হবে বিষয়টা এরকম না, চেষ্টা তো চালিয়ে যেতে হবে এই ভয় কাটানোর জন্য, এই হতাশা কাটানোর জন্য। তো ওই গ্রামে আসলে ওই সময় এই লোকটার থেকে আর কোনো ভালো ওঝা বা তান্ত্রিক ছিল না যাকে দিয়ে উনি ওনার নাতির চিকিৎসা করাবেন। আর উনি একা বৃদ্ধ মানুষ, ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি যে কী করবেন বুঝতে পারছিলেন না। আর এই কালুর মামারাও তখন বাড়িতে নাই, যে যার কাজে বাইরে ছিল, তারাও চাকরি বাকরি করতো। তো এভাবে এক রাত 2 রাত করে কেটে যাচ্ছিল। সারা রাত এই কালুর দাদি নির্ঘুম কাটাতেন। একটু যদি উনি ঘুমিয়ে পড়েন বা তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে তাহলে কালুর বিপদ হতে পারে, এই জন্য উনি সারাটা রাত জেগে কাটাতেন। তো এরকম করে 1 রাত 2 রাত কাটানোর পর 3য় রাত, ওই রাত্রে, গভীর রাত্রে দাদি যে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে উনি বুঝতে পারেন নাই। যখনই তার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায় উনি দেখেন যে আরে কালু কই, কালু তো বিছানায় নাই, কি করা যায়? কিন্তু ঘর কিন্তু ভেতর থেকে হুড়কো দিয়ে বন্ধ করা, মানে ভেতর থেকে ঘর বন্ধ করা, খিল যেটাকে আমরা বলি, খিল দিয়ে বন্ধ করা। এখন দাদির তো মনে পড়ে সেই ওঝার বলে যাওয়া কথাগুলো। দাদি তো ঘর থেকে বাইরে বেশি চিৎকার করে কান্নাকাটি শুরু করতে থাকে। তার চিৎকার শুনে আশেপাশের বাড়ির মানুষও ছুটে চলে আসে। তো উপস্থিত মানুষদেরকে বিস্তারিতভাবে সবকিছু খুলে বলেন যে আসলে ওঝা কি বলেছে। 2 রাত তো উনি পাহারা দিয়ে রেখেছেন, কিভাবে যেন উনি ঘুমিয়ে পড়েছিলেন সামান্য সময়ের জন্য। এরপর দেখে যে কালু নাই। তৎক্ষণাৎ সবাই ওই শীতের রাত্রে মশাল জ্বালিয়ে কালুকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কালুর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এরপর খুঁজতে খুঁজতে যখন সেই দত্তবাড়ির বাগানের কাছাকাছি যাওয়া হয় তখন গ্রামবাসীরা কালুর খোঁজ পায়। কিন্তু তারা যে দৃশ্যটা দেখেছিল সেটা তাদের মনের ভয়ের মাত্রাটা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। সেখানে গিয়ে সবাই দেখে কালু আর জীবিত নেই। কালুর শরীর থেকে মাথা, হাত, পা কে যেন টেনে ছিঁড়ে ফেলেছে নৃশংসভাবে, আর এদিক ওদিক ফেলে রেখেছে। কালুর দাদি নাতির এইরকম নৃশংস মৃত্যু দেখে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিছু মানুষ ভয়ে সেখান থেকে পালিয়েও যায়, কিছু মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে। দত্তবাড়ির লোকজনও চলে আসে, তারাও দেখে এই ঘটনা। আসলে ঘটনা যে শুধু এই 2টা, বিষয়টা এরকম না। এরপরেও নাকি আরো বেশ কিছু মানুষ ওখানে মারা গিয়েছিল, বা পূর্বেও এরকম ভয় টয় পেয়ে মারা গিয়েছে। আর এই স্কন্ধ কাটাদের তাড়ানোর জন্য নাকি গ্রামবাসীরা উদ্যোগ নিয়েছিল, দত্তবাড়ির লোকজন উদ্যোগ নিয়েছিল। কারণ শুরু থেকেই যে এই বাগানটা ভুতুড়ে ছিল বিষয়টা এরকম না, কোনো একটা বিশেষ ঘটনার প্রেক্ষাপটেই মূলত এই ঝামেলাটা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা আসছিল। একবার এক তান্ত্রিক রাতের বেলা ওই বাগানের ভেতরে গিয়েছিল কাজ করার জন্য। সেই রাত্রেই তান্ত্রিকের গগন বিদারী চিৎকারে গ্রামের প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু রাতের বেলা কেউই ভয়ে সেখানে যাওয়ার সাহস করেনি। পরের দিন সকালে ওই দত্তবাড়ির লোকজন এবং গ্রামবাসীরা যখন ওই বাগানে ঢোকার পর তারা দেখে যে তান্ত্রিকের শরীরের বিভিন্ন অংশ গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে রাখা হয়েছে, এই গাছে একটা, ওই গাছে একটা, এরকম। এটা দেখার পর অনেক মানুষ কিছুদিনের জন্য ওই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, এতটা ভয় পেয়েছিল। কিছুদিনের জন্য ওই গ্রামটা অনেকটা জনমানব শূন্যই হয়ে পড়েছিল। তারপরে আবার লোকজন আসছে আস্তে আস্তে। সবসময় তো আর এরকম থাকে না, এরকম জনশূন্য থাকবে না, কারণ এটা তাদের ভিটামাটি, কয়দিন তারা বাইরে গিয়ে থাকবে, আবার আসছে। এখন কথা হলো এই আমের বাগানটি কিভাবে ভুতুড়ে হলো, এটা নিয়ে একটা কুখ্যাতি রয়েছে এলাকায়। জানা যায় এই দত্তবাড়ির একজন বিবাহিত মহিলার সাথে ওই গ্রামেরই একজন যুবক ছেলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। তো একদিন দত্তবাড়ির লোকজন এই বিষয়টা জেনে যায়, এই অবৈধ সম্পর্কের কথা। যেহেতু তারা প্রভাবশালী ছিল তাই ওই বাড়ির বড় কর্তা লাঠিয়াল বাহিনী পাঠিয়ে সেই ছেলেকে তুলে নিয়ে আসে আর বেধড়ক পিটানি দেয়। এদিকে
ওই ছেলেটা দেখে যে ওই বাড়ির ওই বিবাহিত মহিলা বেমালুম অস্বীকার করে যে এই ছেলেকে আমি চিনি না, ওটাকে আরো বেশি করে পিটাও, আমি চিনি না, ও আমার বিরক্ত করতো, এরকম কথা বলে আর কি নিজের দোষ ওই ছেলের ঘাড়ে চাপিয়ে দেয়। ছেলেরও দোষ ছিল, কিন্তু সে একদম দুধে দোয়া তুলসী পাতা সেজে যায়। এই বিষয়টা কিন্তু ওই ছেলেটা মারাত্মকভাবে নেয়, যে এত বড় সাহস, তুই সব দোষ আমার ঘাড়ে চাপাই দিলি, এইভাবে বেধরক মারধর খাওয়াইলি। তবে তাকে জানে মেরে ফেলে নাই। ওই দত্তবাড়ির লোকজন বলছে যে আর যদি কখনো তোকে দেখি এই বাড়ির কারোর দিকে চোখ তুলে তাকাইছিস তাহলে কিন্তু এবার জানে মেরে ফেলবো। ছেলেটা ওখান থেকে চলে যায় মারধর খেয়ে। বেশ অনেকদিন অসুস্থ ছিল। আস্তে আস্তে যখন সুস্থ হয় তখন ওই মহিলার প্রতি ভয়ঙ্কর একটা আক্রোশ তার ভিতরে কাজ করে। এরপরে কি করে যে ওই মহিলার সাথে আবার সে ভাব জমাতে থাকে। ওই মহিলাকে বলে যে তুমি ওই দিন এরকম অস্বীকার করলা কেন? তখন ওই মহিলা বলতেছে যে ওই দিন যদি আমি স্বীকার করতাম তাহলে তো ওই দিন আমাকেও পিটায় মেরে ফেলতো, আর তোমাকেও মেরেই ফেলতো। অস্বীকার করছি বলেই তোমার হয়তো বা জানে বাঁচায় রাখছে, এরকম মানে এরকম একটা বুঝ দেয় আর কি। আবার তার সাথে সেই পূর্বের অবৈধ সম্পর্কটা নাকি গড়তে থাকে। তবে এবার কিন্তু ওই ছেলেটার একটা অসৎ উদ্দেশ্য ছিল। ওই ছেলেটা একদিন ভুলিয়ে ভালিয়ে রাতের বেলা ওই মেয়েটাকে ওই বাগানে নিয়ে যায়, এবং বাগানে নিয়ে যাওয়ার পর আগে থেকেই তার সাথে থাকা ধারালো একটা অস্ত্র দিয়ে গলা কেটে ওই মহিলাকে হত্যা করে। এরপর যখন দত্তবাড়ির লোকজন বিষয়টা জানতে পারে তখন তাদের সন্দেহের তীর যায় ওই ছেলেটার দিকে, যে নিশ্চয়ই তার একটা ক্ষোভ ছিল। সত্যি ওই ছেলেটাকে ধরে আনে, যদিও বা ওই ছেলেটা পালিয়ে গিয়েছিল। টানা কয়েকদিন তল্লাশির পর ওই ছেলেটার সন্ধান পাওয়া যায়। তখন তো এরকম বেশি গাড়ি ঘোড়া ছিল না যে সে খুব দ্রুত অনেক দূর চলে যেতে পারবে। তাদেরও তো অনেক লোকজন ছিল, চতুর্দিকে লোক পাঠিয়ে তার সন্ধান পেয়ে যায় একটা পর্যায়ে একটা দল। তাকে নিয়ে যখন ওই বড় কর্তার সামনে হাজির করা হয়, সে স্বীকার করে যে হ্যাঁ, সে তার ক্ষোভের বশবর্তী হয়েই মূলত এই কাজটি করেছে। সে ওই যে ওই দিন মিথ্যা কথা বলছে, তার ঘাড়ের উপর দোষ চাপাইছে, এই জন্য আবার সে পুনরায় তার সাথে সম্পর্ক করে ওই বাগানে নিয়ে গিয়েছে, তারপর তাকে হত্যা করেছে। তো এটা যখন বলে, ওই বড় কর্তা নির্দেশ দেন যে ওকে এখনই ওই বাগানে ধরে নিয়ে চল, যেখানে এই বাড়ির কোনো এক মহিলাকে হত্যা করছে নৃশংসভাবে, ওইখানে ওকেও একই রকম ভাবে হত্যা করা হবে। তো ওই সময় তো এরকম বিচার আচার ছিল না, এটা তো অনেক আগের কথা। মানে দত্তবাড়ির এই ব্যাপারটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের কথা আর কি। তো তখন নাকি ওই বাগানে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে ধারালো বেশ লম্বা একটা রামদায়ের এক কোপে তার মাথাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তো এরপর থেকেই নাকি ওই বাগানে এই স্কন্ধ কাটাদের আবির্ভাব শুরু হয়ে যায়। কখনো ওই মাথা কাটা যে ছেলেটাকে মাথা কেটে ফেলেছিল আর কি, ওর অবয়ব দেখেছে এমনটা শোনা যায় না। মূলত এই ঘটনার পর থেকে এই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর স্কন্ধ কাটাদের আবির্ভাব ঘটে ওই বাগানে। এরপর থেকেই মূলত ওই বাগানকে নিয়ে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটতে থাকে। তবে আবার যখন লোকজন আসতে থাকে তখন আবার সেটা আশেপাশের লোকজন আবার আগের মতো করে যখন থাকতে থাকে, তবে তারা ওই বাগানটাকে এড়িয়ে চলার চেষ্টা করত। বাগানটা নাকি এখনও আছে, তবে আগের মতো নাই। এখন তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এই 2025 সালে এসে অনেক কিছুতে পরিবর্তন হয়েছে। এখন অনেক লোকালয় গড়ে উঠেছে, আগের মতো ভয়ের ঘটনা আর কি শোনা যায় না। এতটুকুই মূলত জানিয়েছেন শোভন দাস। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।